দেশের 30টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জরুরি বৈঠকে বসেছেন। জরুরি বৈঠকটা কী নিয়ে হবে সেটা কোনো এজেন্ডা আগে জানানো হয়নি। ক্ষমতা তুমি কার? বাংলাদেশে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইউনূসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের হাতে? আমার বিশ্লেষণ বলছে এই মুহূর্তে এই দুজনের কারো হাতেই বাংলাদেশের ক্ষমতা নেই। ক্ষমতার কেন্দ্র এই দুজনের হাত ছাড়া হয়ে বিভিন্ন পকেটে চলে গেছে এবং সেই পকেটগুলো চালাচ্ছে নানা বিদেশি চক্র, দেশি চক্রও আছে। স্ক্রিনের এক অংশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি একসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন, সাবেক সেনাপ্রধান। ওনার নাম হচ্ছে ইকবাল করিম ভূঁইয়া। তো এই সেনাপ্রধান গতকালকে একটা স্টেটাস দিয়েছেন, যে স্টেটাসকে ঘিরে যথেষ্ট তোলপাড়, এমনকি ডক্টর ইউনূস সরকারের যে ব্যর্থতা সেটাকে কিন্তু আবার সামনে টেনে নিয়ে আসলেন, যদিও তিনি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও সম্পূর্ণ দেখে আসি। তার আগে বলছি, এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্ক্রিনের এক অংশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি একসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন, সাবেক সেনাপ্রধান। ওনার নাম হচ্ছে ইকবাল করিম ভূঁইয়া। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তিনি সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন, তৎকালীন সময় তিনি সেনাপ্রধান ছিলেন। তো গেল জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যখন সেনাবাহিনীকে ডিপ্লয় করা হলো, বিভিন্ন ফুটেজ সামনে এলো, তখন আমরা দেখেছিলাম যে সাবেক যারা সেনা অফিসার আছেন বা সেনাপ্রধান আছেন তাদের কিন্তু একটা বিশাল বিবৃতি আসলো। ওই সময় মাছ গরম করার জন্য জনাব ইকবাল করিম ভূঁইয়া তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন, বা সরকার পতনেও ওনার একটা বড় ভূমিকা ছিল। তো এই সেনাপ্রধান গতকালকে একটা স্টেটাস দিয়েছেন, যে স্টেটাসকে ঘিরে যথেষ্ট তোলপাড়, এমনকি ডক্টর ইউনূস সরকারের যে ব্যর্থতা সেটাকে কিন্তু আবার সামনে টেনে নিয়ে আসলেন, যদিও তিনি কৌশলী একটা স্টেটাস দিয়েছেন। আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন চলুন দেখি। তিনি বলছেন 5ই আগস্ট মানে 2024-এর 5ই আগস্ট দেশের রাজনৈতিক, সামাজিক, আর্থিক, প্রশাসনিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর এবং আধুনিকায়নের একটা সুবর্ণ সুযোগ এনে দেয়। কথা কিন্তু সত্য। আওয়ামী লীগ সরকারের সময় যে সিস্টেমগুলো ছিল এটা একদিনে তৈরি হয় নাই, এটা এর আগে থেকেই স্বাধীনতার পরবর্তী সময় একটা সিস্টেম তৈরি হয়েছিল। এই টোটাল যে তিনি যে সাইটগুলো মেনটেন করলেন, যে রাজনীতির একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, যে এমপি তার ছেলে এমপি অথবা একটা দল থেকে শুরু করে সবকিছু সিস্টেম সিন্ডিকেট চালু হয়েছিল। তো তিনি বলছেন যে 5ই আগস্টের পর চাইলে সবকিছুকে বদলে দেওয়া যেত। ডক্টর ইউনূসের সরকারের সেই সুযোগটা ছিল। তিনি বলছেন যে এরপরে বিশৃঙ্খল গণতন্ত্র থেকে বেরিয়ে আপনার বংশতন্ত্রমূলক একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের একটি সুযোগ সৃষ্টি হয়েছিল। মানে গণতন্ত্রের যে ডিস্টারবেন্সগুলো আমাদের মধ্যে ছিল জাতি হিসেবে বা বিভিন্নভাবে, সেগুলো থেকে বের হয়ে নতুন একটা শুরুর বা নতুন একটা ইরা বা যুগের শতাব্দীর শুরু করার কিন্তু সুযোগ ছিল। দুঃখজনকভাবে দেশটি ভিন্ন পথে গেল। এখন কেন তিনি মনে করলেন যে দেশ ভিন্ন পথে গেছে? তার মানে ডক্টর ইউনূসের সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না, অথবা রাজনৈতিক দলগুলো তারা সঠিক পথে নেই। এরপর তিনি বলছেন সুযোগ গ্রহণের বদলে দ্রুত পরাজিত দলের রেখে যাওয়া যে শূন্যস্থান, সেই শূন্যস্থান পূরণ করে পুরনো কাঠামোকে আবার জোড়া লাগানো হলো। কথাগুলো কিন্তু অনেক গভীর। তিনি যেটা বললেন যে সুযোগটা ছিল জাতিকে বদলের ডক্টর ইউনূসের হাতে বা এই ইন্টারিমের, তারা সেই কাজটা করে নাই। তারা করছে কি, যে আওয়ামী লীগের সময়ের যে শূন্যস্থান, কথার কথা আওয়ামী লীগ যে ব্যবসাগুলো নিজেরা নিচ্ছে সেই শূন্যস্থানে এখন অন্য কোনো একটা রাজনৈতিক দল নিচ্ছে, অথবা প্রশাসনে আওয়ামী লীগের যে দৌরাত্ম্যপানা ছিল সেই দৌরাত্ম্যপানা এখন অন্য রাজনৈতিক দলগুলো নিচ্ছে, অথবা আওয়ামী লীগের সময় এমপি মন্ত্রীরা বা সামহাও যারা ছিলেন সিস্টেমকে ম্যানেজ করতেন তারা যেই কাজগুলো করছে খারাপ কাজগুলোই, তো সেই খারাপ কাজগুলোর শূন্যস্থানটা এই ইন্টারিম তার সরকার দিয়ে পূরণ করে দিয়েছেন। এটা তিনি আফসোস থেকে বলছেন। তবে এই সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার এই বক্তব্য এই মুহূর্তে ইউনূস সরকারের জন্য যথেষ্ট নেগেটিভ। আর এটা তিনি আসলে কেন কোন কারণে বলছেন এটা বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে। আসলে কোথাও না কোথাও ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা বাংলাদেশের মানুষ যেভাবে সাপোর্ট করেছিল, একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা, সেই নতুন রাষ্ট্র ব্যবস্থার মানে এই না যে ওই এনসিপি বলবে অমুকরে নিষিদ্ধ করে দাও, তোমাকে মারো, তোমাকে জেলে দিয়ে দাও, ওই আওয়ামী লীগ করলো কেন তার জেল হয়ে যেতে হবে, মামলার আসামি হইতে হবে, এরকম না। যেখানে হিংসা হানাহানির বাহিরে একটা রাষ্ট্র, যেখানে দুর্নীতি মুক্ত হবে, যেখানে স্বজনপ্রীতি মুক্ত হবে, চাঁদাবাজি মুক্ত হবে, মানুষ চাকরি পাবে তার নিজ যোগ্যতার ক্ষেত্রে, যার যেখানে নিয়োগ হবে এটার পিছনে তার মেধার কাজ করবে। কারণ কোটানা মেধা থেকে শুরু হয়েছিল, কিন্তু এখনো দেখেন অমুক উপদেষ্টার সাইনে তমুকের নিয়োগ হয়, তমুক উপদেষ্টা পাওয়ার খাটাইয়া তমুকের মেয়রগিরি কায়রা নেন। এই বিষয়গুলো আসলে কিন্তু পরিবর্তন হয় না। ইভেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কি পরিবর্তন আসছে? খুব বেশি আসে নাই, আসলে আসে নাই। তো জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা কোথাও না কোথাও যথেষ্ট সঠিক। তবে তারই মনে এমন এই বক্তব্য এই মুহূর্তে সরকারের জন্য কিছুটা ডিস্টারবেন্স। কারণ আমার সমালোচনা আর ওনার সমালোচনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে।
এটা পুরনো খবর যে বাংলাদেশ এখন এক গভীর রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। উপরে যতই শান্ত দেখাক না কেন, বাস্তবটা হলো দেশটি কার্যত নিয়ন্ত্রণহীন। কে দেশ চালাচ্ছে, কোথা থেকে নির্দেশ আসছে, কোন শক্তি তাকে ব্যবহার করছে, এই প্রশ্ন এখন শুধু জনতার নয়, রাষ্ট্রযন্ত্রের ভেতরেও ঘুরপাক খাচ্ছে। দুটি প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন হলো দেশটা চালাচ্ছে কে, আর দ্বিতীয় প্রশ্ন হলো ইউনূস নাকি ওয়াকার। কারণ বাংলাদেশের মতো দেশ আসলে চলে সিভিল মিলিটারির যৌথ ক্ষমতা চর্চায়। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর হাতে যখন ক্ষমতা থাকে না, তখন এই সিভিল মিলিটারি কেসই সর্বেসর্বা হয়ে বসে। কিন্তু এখন কি ওয়াকার বা ইউনূসের দেশ শাসনের কোনো নিশানা দেখতে পাচ্ছেন কেউ? শেখ হাসিনার পতনের পর 1 বছর পেরিয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন, তাতে এখন তার কর্তৃত্ব কতটা বজায় আছে সে প্রশ্নের উত্তর আপনারা ভালো করেই জানেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার প্রকাশ্যে বলেছেন নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না। কিন্তু সেই নির্বাচন আদৌ হবে কিনা কিংবা কে তা আয়োজন করবে তা নিয়েই তৈরি হয়েছে ভয়ঙ্কর অচলাবস্থা। অন্তর্বর্তী সরকারের গঠন কাঠামো থেকে এই সংকটের বীজ বপন করা হয়। ক্ষমতা ভাগাভাগির বদলে তা পরিণত হয় ক্ষমতাহীনতার লড়াইয়ে। প্রশাসন, সেনা এবং গোয়েন্দা মহলে এখন স্পষ্ট বিভাজন। একদিকে ইউনূস ও তার ঘনিষ্ঠ আমলাতন্ত্র, যাদের ভরসা মূলত এনজিও ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক সংযোগ। অন্যদিকে সেনাপ্রধান ওয়াকার, যিনি একসময়ে 2024 সালের আগস্টে সেনা নেতৃত্বাধীন আন্দোলনের পর নায়ক হিসাবে আবির্ভূত হয়েছিলেন। তিনি বলেছিলেন আমার উপর ভরসা রাখুন, আমি সব ঠিক করে দেব। কিন্তু আজ তিনি কার্যত বন্দী নিজের সদর দপ্তরেই। কার্যত বন্দী, আমি কিন্তু বলিনি ওয়াকারুজ্জামানকে বন্দী করা হয়েছে, কারণ এই গুজব সব জায়গায় চলছে। বিশ্লেষকরা বলছেন দেশের নিয়ন্ত্রণ আসলে কারো হাতে নেই। জেনারেল ওয়াকার বলছেন নিরপেক্ষতার কথা, নির্বাচনের কথা, কিন্তু তাকেই জানানো হচ্ছে তিনি যেন কোথাও না যান, কোনো বৈঠক না করেন। ইউনূস বিদেশিদের জন্য রাষ্ট্রের ফেস, কিন্তু নির্দেশ অন্যত্র থেকে আসে। প্রশ্নটা এখানেই, এই অন্যত্র আসলে কারা? বাংলাদেশ আজ ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সবচেয়ে স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে আছে। ওয়াশিংটন, ইসলামাবাদ, নয়াদিল্লি, 3 দিক থেকেই চাপ আসছে, তবে প্রভাবের রেখা স্পষ্ট নয়। একদিকে পাকিস্তানি সামরিক গোয়েন্দা চক্রের পুনঃপ্রবেশ, অন্যদিকে মার্কিন ডিপ স্টেটের প্রণোদিত এনজিও নেটওয়ার্ক, ব্যবসায়িক নেটওয়ার্ক। এই দুই অক্ষই ইউনূস সরকারের ভেতর জায়গা করে নিয়েছে। নামমাত্র বাংলাদেশের সিভিল প্রশাসন চলছে, কিন্তু সিদ্ধান্তগুলো আসছে ঢাকার বাইরে থেকে। ইউনূস যখন ভাবলেন তিনি গ্লোবাল গ্রহণযোগ্যতার নিরাপদ ছাতার নিচে আছেন, তখন বাস্তবে সেই ছাতা তাকে ঢেকে রাখেনি, বরং তাকে ব্যবহার করেছে মাত্র। মার্কিনী রণতরী এসে ভিড়েছে বঙ্গোপসাগরে, কিন্তু তা বেশি দিন থাকেনি। ট্রাম্প প্রশাসন এখন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, পাকিস্তানের সঙ্গে তো তার দহরম মহরম চলছে, এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রতি তার অনীহা অস্পষ্ট নয়। সেটা প্রমাণিত হয়েছে শার্ম এল শেখে গাজার যুদ্ধবিরতি এবং গাজা ইসরায়েল চুক্তির যে অনুষ্ঠান হয়েছে। পৃথিবীর তাবৎ বড় বড় দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা সেখানে গিয়েছেন, ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানে গেছেন, কিন্তু বাংলাদেশ সেখানে দাওয়াতি পায়নি। এই যে ত্রিমুখী একটা বাস্তবতা, ইউনূস আসলে নিঃসঙ্গ হয়ে পড়েছেন। 2024 সালের অগাস্টে তথাকথিত আন্দোলন, গণ অভ্যুত্থান, বিপ্লবের পর থেকেই পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের বিশাল তৎপরতা শুরু হয় বাংলাদেশে। তাদের কৌশল ছিল পুরনো, ধর্মীয় শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়া। জামায়াত শিবিরের পুনর্বাসন, ইসলামী ছাত্র শিবিরের পুনরুজ্জীবন এবং ভারত বিরোধী জাতীয়তাবাদী স্লোগান সবকিছুই পাকিস্তানি ছকের অংশ। ইউনূস প্রশাসন এই চক্রকে ঠেকাতে চায়নি, বরং এমনভাবে ব্যবহার করেছে যে মনে হয়েছে তারা ক্ষমতার অংশীদার। এখন তারা ইউনূসকে খেয়ে ফেলতে চাইছে। রাষ্ট্রীয় নিরাপত্তা আজ সেই চক্রের পুরো দয়ার উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে। এই যে রজার রহমান ওরফে খলিলুর রহমান তাদের নেতৃত্ব দিচ্ছেন এই নিরাপত্তা বিষয়টিকে, এবং এই রজার রহমান এবং জেনারেল ওয়াকারের মধ্যে দ্বন্দ্বটাই আসলে মূল দ্বন্দ্ব। এই প্রথম বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সেনাবাহিনীর উপর এমন একজনকে বসানো হয়েছে যার নাম, ধাম, পরিচয় আমরা কেউ জানি না, যিনি পালিয়ে যান, যিনি নিজের আত্মপরিচয় গোপন করে রজার রহমান হয়ে যান, এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ পর্যন্ত রয়েছে। আর জেনারেল ওয়াকারের হাতে এখন শুধু আনুষ্ঠানিক কর্তৃত্ব আছে, বাস্তব শক্তি কতটুকু আছে সেটা প্রশ্নবিদ্ধ। তার সিদ্ধান্ত আটকে যায় সিভিল উপদেষ্টা কাউন্সিলে, যেখানে পাকিস্তান ঘেঁষা কর্মকর্তারা খুবই প্রভাবশালী। সামরিক শৃঙ্খলার ভেতরও এখন অনেক সন্দেহ, আতঙ্ক আর বিভক্তি। আইসিটি থেকে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এটা চূড়ান্ত আঘাত। ক্যান্টনমেন্টের ভেতর এখন যে নীরব ক্ষোভ, তা শুধু ব্যক্তিগত নয়, প্রাতিষ্ঠানিকও। একদিকে ইউনিফর্ম পরা অফিসারদের হাত করা পড়ানো হচ্ছে, অন্যদিকে সরকার বলছে আইনের শাসন। কিন্তু সৈনিকের কাছে এই ব্যাখ্যা তো অর্থহীন। তারা দেখছে রাষ্ট্র তাদের ইজ্জত রক্ষায় আর পাশে নেই। জেনারেল ওয়াকার জানেন একবার সেনাবাহিনীর মনোবল ভেঙে গেলে দেশ আর টিকবে না। তিনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছেন, কিন্তু তা এখন আর তার একমাত্র বেঁচে থাকার উপায়। আসলে তার হাতে আর কোনো কার্ড নেই। তিনি তার টেক্কা মেরে দিয়েছেন আগে, এবং সেটা ভুল টেক্কা ছিল বোঝাই যাচ্ছে। ধরুন কর্নেল ওলি আমাদের একটা মন্তব্যের কথা যদি ধরি আমরা, তিনি বলেছেন ইউনূসকেও হয়তো পালাতে হবে হাসিনার মতো। আমার তো মনে হয় রোম থেকে ফিরে এসে এই বাস্তবতার মুখোমুখি ইউনূসকে হতে হবে, এবং এই বাস্তবতা নিয়ে ইউনূসকে টিকে থাকতে হবে যে কদিন তিনি টিকে থাকেন বাকি দিনগুলি। দেশের অর্থনীতি টালমাটাল, ব্যাংক খাত ভেঙে পড়েছে, ব্যাংকে নাকি 5,000 টাকাও তো তুলতে পারছে না মানুষ, বেকারত্ব বাড়ছে এবং প্রশাসনের ভেতর ভয়। ইউনূসের চারপাশে যারা আছেন তারা মূলত এনজিও প্রজেক্টে অভ্যস্ত লোক, রাষ্ট্র পরিচালনায় তারা সম্পূর্ণ অদক্ষ। তিনি আন্তর্জাতিকভাবে সভা করেন, কিন্তু দেশের মাটি হারাচ্ছেন প্রতিদিন। বাংলাদেশের ডিপ স্টেট এখন বহু স্তর বিশিষ্ট। একদিকে পাকিস্তান ইন্টারেস্ট, অন্যদিকে মার্কিন ডিপ স্টেটের নেটওয়ার্ক, এনজিও নেটওয়ার্ক, এবং অর্থের যোগানদাতা হিসাবে 2024 সালে যারা ক্ষমতায় বসিয়েছে তারা এখন ক্ষমতার ভাগ চায়। মাঝখানে কি স্থানীয়
রাজনৈতিক ইসলাম, পলিটিক্যাল ইসলাম, জঙ্গিবাদ এবং তাদের ক্ষমতার দখলের স্পৃহা। ইউনূস এর মধ্যে একটা চেহারা মাত্র, প্রতীক বা চালক নন কোনোভাবেই। তাহলে কে চালাচ্ছে দেশ বলেন তো? ইউনূস না চালান, ওয়াকার যদি নিয়ন্ত্রণহীন হন, তাহলে কে চালাচ্ছে দেশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় ক্ষমতার আসল রূপরেখা এখন শ্যাডো গভর্নমেন্টের হাতে, মানে ছায়া সরকারের হাতে। একটি যৌথ কাঠামো আছে যেখানে পাকিস্তানি সামরিক গোয়েন্দা, জামায়াত শিবির নেতৃত্ব এবং কিছু বিদেশি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মিলে দিক নির্দেশনা দিচ্ছে। তারা ইউনূসকে ব্যবহার করছে বৈধতার প্রতীক হিসাবে, ওয়াকারকে রাখছে নিয়ন্ত্রিত নিরাপত্তার চেহারা হিসাবে। বাংলাদেশের এই অবস্থা কেবল অভ্যন্তরীণ প্রশাসনিক সংকট নয়, এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের শুরু। অর্থনীতি, শিক্ষা, এমনকি জাতীয় মর্যাদা সব জিম্মি হয়ে পড়েছে এমন এক জোটের হাতে বা এমন এক গোষ্ঠীর হাতে যারা মূলত দেশের স্বার্থ দেখে না। তারা তাদের স্বার্থ দেখে, ক্ষমতার স্বার্থ দেখে এবং দেখে বিদেশিদের স্বার্থ। তার মানে হলো আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এক ভাঙা দোলনার মতো। আপনি দোলনা দেখেছেন না? বাচ্চাদেরকে দোলায় যে একদিকে ঝুঁকে পড়ছে ইউনূসের দুর্বল বেসামরিক সরকার, অন্যদিকে ওয়াকারের নিঃশব্দ সেনাতন্ত্র, মাঝখানে সক্রিয় সেই অদৃশ্য হাত যারা উভয় পক্ষকে ব্যবহার করছে, দোলনাটাকে দোলাচ্ছে নিজেদের রাজনৈতিক স্বার্থে। ওয়াকার বেঁচে আছেন কিন্তু নড়তে পারছেন না, ইউনূস ক্ষমতায় আছেন কিন্তু কিছুই করতে পারছেন না। এই দুইয়ের মাঝখানে বাস্তবে ক্ষমতা চলে গেছে এমন এক ভয়ঙ্কর গোষ্ঠীর হাতে যারা বাংলাদেশের ইতিহাসের বাইরে থেকেও আজ তারা নিয়তি নির্ধারণ করছে আপনার বাংলাদেশিদের বা বাঙালির। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি শুধু নয়, একদম রাষ্ট্রটা শেকড়হীন কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছে। প্রশ্ন হলো ভাসতে ভাসতে দেশটি কোথায় যাবে? বঙ্গোপসাগরে নাকি হিন্দুকুশ পর্বতের দিকে? আপনার কি মনে হয় দেশের নদীগুলোতে যে সবসময় কচুরি পানা ভাসে তারা আসলে কোথায় যায়? আমি একটি মেটাফোর এখানে দিচ্ছি, বাংলাদেশের সঙ্গে কচুরি পানার তুলনা করছি, কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে একটি ভাসমান শ্যাওলার মতো হয়ে গেছে। ডক্টর ইউনূস বাংলাদেশ একটি ভাসমান শ্যাওলা বানিয়ে ছেড়ে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি যখন এই কন্টেন্ট রেকর্ড করছি তখন দেশের 30টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জরুরি বৈঠকে বসেছেন। জরুরি বৈঠকটা কী নিয়ে হবে সেটা কোনো এজেন্ডা আগে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে জুলাই সনদ কীভাবে সিগনেচার করা হবে, কীভাবে বাস্তবায়ন করা হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য। এটা হতে পারে। আবার এটাও হতে পারে নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কবে হবে, নির্বাচন হওয়ার ক্ষেত্রে কী আলোচনা হবে সেটা নিয়েও হতে পারে। যখন এই কন্টেন্ট আপনারা দেখবেন ততক্ষণ হয়তো আপনারা জেনে যাবেন আসলে বিষয়টা কী। তবে আমার যেটা ধারণা যে আসলে কনক্রিট কিছু আসবে বলে আমার কাছে মনে হয় না। আমি এখন পর্যন্ত এই রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো দ্বিপাক্ষিক বৈঠকে কনক্রিট এবং খুবই ব্রেকিং নিউজ জাতীয় কিছু এসেছে বলে আমি দেখিনি। আমি এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে যে উনি বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। তো এখানে নাথিং নিউ, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এটা আমিও মনে করি। কারণ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া ছাড়া কোনো উপায় নেই। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তো দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে বলে আমার ধারণা, সেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। এই সরকারের যে কী কী ক্ষেত্রে ক্ষমতা আছে সেটাও আসলে আমার পক্ষে মাঝে মাঝে বোঝা কষ্ট হয়ে দাঁড়ায়। যাই হোক, আপনারা হয়তো বুঝবেন, আপনারা জানবেন। যাক, সেই আলোচনায় আমি আর যাচ্ছি না। আমি আজকে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হলো নির্বাচনকে সামনে নিয়ে এবং জুলাই সনদের বাস্তবায়নকে সামনে নিয়ে এমন একটা অবস্থায় আমরা পৌঁছেছি যে এটা আসলে একটা জটিল অবস্থা। এবং এই জটিল অবস্থার সৃষ্টি হচ্ছে কেন? সৃষ্টি হচ্ছে এই কারণে যে আমরা দেখেছি এই সরকারের বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের অনাস্থা আছে। সরকারের ব্যাপারে জনগণের মধ্যে অনাস্থা আছে কি নেই সেটা অনেক দূরের ব্যাপার। ওটা বুঝতে গেলে নানা ধরনের গবেষণা লাগে। কারণ সরকার বলে জনগণ আমার সঙ্গে আছে, এই সরকার বলে জনগণ উন্নতিতে নাকি বুধ হয়ে আছে, নানা রকম কথা, ইতিবাচক কথাবার্তা বলে। কিন্তু সেটা আসলেই কি সেটা বোঝা বড় কঠিন। তবে রাজনৈতিক দলগুলো কি মনে করে সরকারের ব্যাপারে সেটা কিন্তু বোঝা যায়। বোঝা যায় কীভাবে? রাজনৈতিক দলগুলো যখন কথা বলে তখন তো আমরা এগুলো দেখতে পাই মিডিয়াতে। আমরা এই সরকারের প্রতি আওয়ামী লীগ কথা বাদ দেন, আওয়ামী লীগ তো পলিটিক্যাল পার্টি, তার কথা আমি ধরছি না। আওয়ামী লীগ জাতীয় পার্টি, এগুলো কথা আমি ধরছি না। ওরা তো সরকারের বিরোধিতা করবেই। তো তাদের আলাপ যদি আমি বাদও রাখি, যারা সরকারের পক্ষে, যারা এই সরকারকে নিঃশর্তভাবে শুরু থেকে সমর্থন দিয়ে এসেছে, সেই দলগুলোর ফিলিংসটা আসলে কী? তারা কি এই সরকারকে নিয়ে এখন খুব বেশি উচ্চাসা প্রদর্শন করছে? আমরা কতগুলো জিনিস লক্ষ্য করলাম। যেমন দায়িত্ব নেওয়ার পর থেকে এই সরকারের সঙ্গে সবাই ছিল, বিএনপি, জামায়াত ইসলাম, ছাত্ররা, তখন তো এনসিপি হয়নি, পরে এনসিপি হলো, এনসিপি, সবাই এই সরকারের সঙ্গে একভাবে ছিল। ধীরে ধীরে আমরা দেখলাম, শুরুতে আমরা দেখলাম যে বিএনপি এই সরকারের ব্যাপারে এক ধরনের তাদের রিজার্ভেশন তারা প্রকাশ করতে শুরু করলো। এবং এক পর্যায়ে তারা বলেই ফেললো যে এই সরকারের 3 জন উপদেষ্টাকে তারা পদত্যাগ করানো হোক, তাকে বাদ দেওয়া হোক, এই ধরনের কথা বিএনপির পক্ষ থেকে বেশি জোরালোভাবে উঠলো। আমরা এটাও দেখলাম এই সরকারের একজন উপদেষ্টার সঙ্গে বিএনপির একজন কেন্দ্রীয় লিডার, যিনি ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচিত হয়েছিলেন বলে দাবি করেছিলেন, আদালতের রায়ও তার পক্ষে ছিল, তার একটা সরাসরি বিরোধ আমরা দেখতে পেলাম। ঢাকা শহরে এক ধরনের অচল অবস্থা কয়েকদিন চললো। তো সেই সময় বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছিল, বিএনপির পক্ষ থেকে বলা হলো যে সরকারের 3 জন উপদেষ্টাকে বাদ দিতে হবে। এবং এটা নিয়ে তখন কিন্তু জামাত ইসলাম এবং এনসিপি সরকারের পক্ষে ছিল, তারা কিন্তু বিএনপি সমর্থন করেনি বিএনপিকে। কিন্তু গত 15 জুন সরকার প্রধান ডক্টর ইউনূস যখন যে লন্ডনে যে তারেক রহমানের সঙ্গে মিটিং করলেন, তারপরে দেখলাম পুরো জিনিসটা যেন ওলটপালট হয়ে গেল। ওলটপালট কীভাবে?
যে বিএনপি আর সরকারের ব্যাপারে কিছু বলে না। বিএনপি এখন সরকার যা কিছু বলে বিএনপি তার পক্ষে আছে। বিপরীত দিকে ওই তারা যে 3 জনের পদত্যাগ চেয়েছিল ওটা আবার চায় না। এবং তো প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। তো দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।